শুরুতে সোহরাব ভাই আপনার কাছে আসতে চাই, এই হামলা একটি তদন্ত প্রয়োজন, সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকেও বলা হচ্ছে। একটু আপনার কাছ থেকে অতীতের বিশেষ করে তফসিল ঘোষণার আগে দু একটি জায়গাতে প্রার্থীরা হামলার শিকার হয়েছেন, তারই একই সূত্রে কথা বলছেন বিশ্লেষকরা। আপনার কাছে প্রশ্ন হলো যে এই হামলা আসলে কিসের ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। মানে একটা জঘন্য হামলা, নিন্দনীয়, ন্যাক্কারজনক হামলা একজন প্রার্থীর উপর তফসিল ঘোষণার পরদিন এবং দিনে দুপুরে প্রকাশ্য রাজপথে এ ধরনের হামলা কিভাবে ঘটতে পারল, কারা করল, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। একই সঙ্গে এর বিরুদ্ধে একটি জনপ্রতিরোধ করে তোলা উচিত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। যে মতের যে দলেরই হোক না কেন, তারা সন্ত্রাসের কোনো জায়গা থাকতে পারে না। নির্বাচনকে বানচাল করার জন্যই হামলা, না একেবারে মানে লক্ষ্যবস্তু করে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা, যেভাবে আক্রমণটা করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, সেটাকে মনে হচ্ছে যে এটি হত্যার উদ্দেশ্যেই করা। কি করে পারল? এর আগে আপনি যে বললেন যে হ্যাঁ, চট্টগ্রামেও এক সম্ভাব্য প্রার্থীর এক আসনের যিনি প্রার্থীর জনসভায় জনসংযোগকালে গুলি হয়েছে এবং তিনি আহত হয়েছেন, আরেকজন সেখানে মারা গেছেন, নিহত হয়েছে। প্রতিটি মৃত্যুই শোকের, প্রতিটি জীবনের যে ক্ষতি, এটা অপূরণীয়। আমরা এই মুহূর্তে আশা করি শরীফ ওসমান হাদি আমাদের মধ্যে ফিরে আসবেন। গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবে, পথ থাকবে, চিন্তা থাকবে, তার সমন্বয় করেই তাকে একত্র করে তাকে ভিন্ন মতের জায়গা করে দেওয়াইটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত। আমরা কোনো মতের কারণে, কোনো বিশ্বাসের কারণে, কোনো চিন্তার কারণে কারো উপরই হামলা হতে পারে না, হওয়া উচিত না, হতে দেওয়া যায় না। সরকারের শুরু থেকেই এক ধরনের, কি বলবো, যে এসব ব্যাপারে বোধহয় এক ধরনের নির্লিপ্ততা, যদি নাও বলি, এক ধরনের গাফিলতি আছে। কারণ সরকারের এই প্রসঙ্গ, আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে পূর্ব সতর্কতার যে প্রসঙ্গগুলো, সব এগুলো পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ সাহেব মুস্তাফিজ। আপনার কাছে আসতে চাই, শরীফ ওসমান হাদি এই স্টুডিওতে বসে অসংখ্য প্রোগ্রাম করেছেন, কথা বলেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আপনাদের একজন একেবারে সক্রিয় কাছের আন্দোলনের সারথি। আপনি এবারকের থেকে ফিরেছেন আমরা যতটুকু জানি। আপনার মাধ্যমে তার পরিবার এবং হাসপাতাল থেকে কোনো ধরনের আপডেট আছে কিনা তার সম্পর্কে? ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। যে আজকে তো একটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এবং আমি একটু আগেই ফিরলাম। সেখানকার যারা দায়িত্বরত ডাক্তাররা আছেন তারা আমাদেরকে একটা ব্রিফ করেছেন। তো এখন মানে ওনার অবস্থা বেশ ক্রিটিক্যাল, বেশ আশঙ্কাজনক এবং লাইফ সাপোর্টে আছেন। সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন, তবে এখন মানে খুব বেশি সম্ভাবনা হয়তো নেই ওনার বাঁচার। আমি চাই যে দেশবাসী যারা দেখছেন সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার মনে একমাত্র এখন দোয়াটাই হয়তো বা কাজে দেবে, এছাড়া আসলে খুব বেশি সুযোগ নেই আর কি ওনার ফিরে আসার। একই সাথে এই প্রসঙ্গটি একটু শোনার চেষ্টা করছি আপনার কাছ থেকে। আমরা সবাই শোকাহত, মর্মাহত যে এই হামলার পিছনে যেটা আমরা গণমাধ্যমে শুনলাম যে আসলে তার উপরে হত্যার হুমকি ছিল বা তাকে দেখে নেওয়ার কিছু হুমকি ছিল, তার এই ব্যাপারগুলো কি আপনারা জানতেন বা আপনাদের সাথে কখনো আলোচনা হয়েছে বা তিনি কি আলোচনা করেছেন? হ্যাঁ, উনি তো এটা অনেকবারই প্রকাশ্যেই, আপনি গণমাধ্যমগুলো বলেন, সব জায়গায় তো এগুলো বলেছেন যে ওনাকে রেগুলার বেসিসে ফোন কল, মেসেজ, তার ফ্যামিলিকে হুমকি দেওয়া হতো মারার, তার প্রতি তো ছিলই। এবং কয়েকদিন আগে একটা সময় টিভিতে একটা আমি দেখলাম, তার ইন্টারভিউ দেখলাম, সেখানে উনি বলেছেন। তো এইটা তো আছে, এটা আসলে ধরেন এটা ইনক্লুডিং মানে আমি বা আমরা যারা আছি আমাদের রেগুলার বেসিসে কিন্তু অনেক রকম হুমকি ধামকি, ফোন কলস এগুলো আসছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে আপনি দেখবেন যে তরুণ যারাই ফেস হিসেবে আছে না কারণ তাদের সবাইকেই মোটামুটি টার্গেট করে রাখা হয়েছে
এবং অনেকবারই কিন্তু অনেক জায়গায় আমাদের উপরে হামলা, তারপর আমাদের অফিসের সামনে রেগুলার বেসিসে ককটেল বিস্ফোরণ হয়, এবং গোপালগঞ্জের ইনসিডেন্ট আপনার মনে আছে হয়তো। তো এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী যারা আছে এবং দেশেও এখনো যারা রয়ে গেছে, তার উপরে 1300-র উপরে অস্ত্র এখনো কিন্তু ফেরত নিতে পারেনি, এগুলো এখনো মানে লুট করেই তারা রেখেছে। তো এই জায়গাগুলো তো একটা বড় ব্যর্থতা সরকারের, এবং সরকার এগুলো কিন্তু জানা সত্ত্বেও আমাদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। আমাদের জন্য আলাদা কোনো ভাবে, অবশ্য আমরা কেউ চাইও নি যে আমাদেরকে আলাদা করে কোনো নিরাপত্তা দিন। তো আমরা চেয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ চর্চার মাধ্যমে যে পরিমণ্ডলটা তৈরি হবে, এবং আমাদের সরকার দায়িত্বশীলভাবে আমাদের ল এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে যেভাবে প্রয়োগ করবে, তাতে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো এই 1.5 বছরে একটা সুন্দর পরিবেশে আমরা আসতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণা হওয়ার আগেই জামাত ইসলামী, বিএনপি বা এরকম রাজনৈতিক দলগুলোর অস্ত্রের মহড়া, তাদের মধ্যে অন্তর্কন্দল, তাদের মধ্যে অনেক রকম বিভাজনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং এটার সুযোগটা কিন্তু আমরা যে এই শক্তির কথা বারবার বলছি, যারা আসলে চায় না একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক বা সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করে, তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। এটা আমাদের নিজেদের বিভাজন হওয়ার ফলে যেই বড় রাজনৈতিক দল দুটি আছে, বিএনপি এবং জামাত, তাদের নিজেদের অন্তর্কন্দল এবং ক্ষমতায় আসার যে একটা খুব মানে লোভের একটা জায়গা, এই জায়গাটার জন্য হয়েছে। এবং দিন শেষে তরুণরাই বা যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের সামনের থেকে লড়াই করেছে, এরাই সাফারার হবে, আমরাই মারা যাব। আমাদের রাজনৈতিক দলের যারা নেতারা আছেন তারা সুন্দর মতো সংসদে যাবে, বসবে, প্রধানমন্ত্রী হবে, তাদের আসলে কিছু যায় আসবে না, এবং আমি মনে হয় না তাদের আসলে সেরকম সাফারও করতে হবে। তো আমার মনে হয় যে এই রাজনৈতিক দলের যারা আছেন তাদের জুলাই গণঅভ্যুত্থানে যেই ছাত্র তরুণ নেতারা আছেন তাদের প্রতি কিছুটা হলেও তাদের প্রতি একটা সহমর্মিতা বা তাদের প্রতি গ্রেটফুলনেস থাকা উচিত। এবং সেই জায়গা থেকে তাদের উচিত বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো থেকে অন্তত যেন কোনো রকম মানে অস্ত্রের ঝনঝনানির কোনো রকম ঘটনা না আসে, সেটা অগণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার উত্থান ঘটুক, সেটা আমরা চাই না। সাহেব মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ লম্বে আসতে চাই। সাহেব মুস্তাফিজ যেটি বলছিলেন যে ক্ষমতার বড় দলগুলোর মধ্যে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, সেটি একটি প্রসঙ্গ। আবার সোহরাব ভাই বলছিলেন যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, চট্টগ্রামে 1 আসনের প্রার্থীর উপরে যে হামলা হয়েছে, আরও 2-1টি আসনে জায়গাতে যে নেতাকর্মীদের মধ্যে সংঘাত সহিংসতার প্রসঙ্গ হচ্ছে, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এই অবস্থা হয়তো ঘটতো না। ধন্যবাদ আপনাকে, প্রিয় দুই সহালোচক এবং আট টিভির সাথে যারা যুক্ত আছেন। না, মুস্তাফিজ যেভাবে বলতে চাইলেন আমি সেভাবে একমত না। দুই দলের মধ্যে ক্ষমতার এই দ্বন্দ্বই এই টার্গেট কিলিংয়ের কে সহায়ক হয় এরকম তো বিষয় না, এরকমভাবে ভাবা যাবে না। তবে হ্যাঁ, জাতীয় ঐক্য যদি থাকে, জাতীয় ঐক্যমত থাকলে পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের যে টার্গেট কিলিং, যে অস্থিরতা, অথবা ধরেন কোনো প্রার্থী অথবা গণ অভ্যুত্থানের কোনো প্রতিষ্ঠিত নেতা, তাকে এভাবে হত্যা করার দুঃসাহস কম দেখাতো। কারণ একটা জাতীয় ঐক্য যদি এমনভাবে হতো যে পতিত শক্তি কোনোভাবে আমাদের জন্য হুমকি হতে পারবে না, অথবা ধরেন আমাদের চ্যালেঞ্জ করতে পারবে না, অথবা গুপ্ত বলেন সুপ্ত বলেন কোনো ধরনের শক্তি প্রদর্শন করতে পারবে না, এই ধরনের একটা ঐক্য থাকলে ভালো। যেমন বললেন ক্ষমতায় যাওয়ার লোভ বড় দুই দলের মধ্যে আছে, এটা লোভ নয়, এটা দায়িত্ব। জনগণ তো কাউকে না কাউকে নির্বাচিত করবে ক্ষমতায়, এবং ক্ষমতা যাওয়ার জন্য নিশ্চয়ই এনসিপিও একটা ভালো মেসেজ নিয়ে জনগণের কাছে রাজনৈতিক দল হিসেবে এসেছে। তারাও বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করতে চায়, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে তারাও তো জনস্বার্থে কাজ করতে চায়। তো এই প্রতিযোগিতা থাকবে। সমস্যাটা যেখানে হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত একটা টার্গেট কিলিং। সেটা হচ্ছে যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থানে যারা ক্ষতি, যে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা আধিপত্য বিস্তার করতে চায়, অথবা পতিত শক্তির দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যারা সহযোগী আছে, তাদেরই এটা আমার মনে হয় যে দায় নিতে হবে হত্যার জন্য। এই শক্তিকে কি চিহ্নিত করা এবং ব্যবস্থা গ্রহণ কি সরকারের পক্ষে সম্ভব? শক্তি চিহ্নিত, শক্তি নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু হচ্ছে হত্যাকারী চিহ্নিত না। হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি, হত্যাকারীকে চিহ্নিত করা দরকার। পতিত শক্তি তারা তো এটা জানান দিয়েই করছে যে তারা নির্বাচন বানচাল করতে চায়, তারা দেখে নেবে যারা এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, অথবা ধরেন যে সমস্ত রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল থেকে পতিত শক্তিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে চায়, তারা সেটা হতে দেবে না, এটা তো প্রকাশ্যে তারা বলছে।
প্রকাশ্যে বলছে। অতএব শক্তি চিহ্নিত, শক্তির সহায়তাকারী কারা সেটাও কিছুটা চিহ্নিত, কিন্তু প্রত্যক্ষভাবে হত্যার সাথে কারা জড়িত এবং এই হত্যাকাণ্ড নির্বিঘ্নে করে যেতে পারার ক্ষেত্রে কারা সহযোগিতা করেছে তারা এখনো চিহ্নিত না এবং গ্রেপ্তার না, সেটা দ্রুত হওয়া উচিত। আমি যতটুকু দেখলাম যে হাদি বেশ মুমূর্ষু অবস্থায় আছেন এবং খুব প্রতিবাদী কণ্ঠ ছিলেন। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা যারা তার অপারেশন করেছেন তারা একই কথা বলেছেন যে তিনি খুব ভালো অবস্থানে নেই। আমি যা কিলিংটা আমি যেটা দেখলাম আর কি, আপনার ওই কিছু তো আসছে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে, একেবারে পেশাদারি কিলার ছাড়া এইভাবে সম্ভব না। মানে তারা একেবারে টার্গেট করেছে, তাকে ফলো করেছে, উপযুক্ত সময় খুঁজেছে, সে একটা অটোরিকশায় যাচ্ছিল এবং মনে করেছে যে তারা এইভাবে এই কাজটি করতে পারবে, সেভাবে তারা করেছে। অর্থাৎ এটা কোনো এটা কোনো ইনসিডেন্ট না, অথবা কোনো প্রতিদ্বন্দ্বী দল অথবা প্রার্থীর, এভাবে না। এটা একেবারে তারা তাকে অনুসরণ করেছে এবং নির্বিঘ্নে হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যেতে পেরেছে। আমার একটা জায়গায় একটু আস্থা আছে, সেটা হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি যদি বিগত দিন বলেন, অনেকগুলি এরকম হত্যা যেটা প্রথমে বুঝতেই পারা যায়নি কারা কোর্টে পালিয়ে গিয়েছে, কিন্তু সেটা তারা চিহ্নিত করেছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই হত্যাটিও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি নিশ্চিত তারা চিহ্নিত করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে। ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একজন রাজনীতিবিদের জীবন ঝুঁকিতে চলে গিয়েছে, আমি জানি না আমরা তাকে ফিরে পাবো কিনা। কায় মনোবাক্যে তার প্রত্যাপ মানে আরোগ্য চাই, আমরা দোয়া করি, আরোগ্য চাই। কিন্তু এটা অন্য একটা মেসেজ দিচ্ছে যে যারা এই ফ্যাসিবাদী শক্তি পতনের জন্য পূর্বের থেকে ধরেন 17 বছর ধরে সক্রিয় ছিল অথবা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সর্বশেষ পর্যায়ে এসে আবির্ভূত হয়ে সাহসের সাথে যে সমস্ত ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, তাদের জীবন হুমকিতে আছে। তাকে রাষ্ট্র কতটুকু প্রোটেক্ট করতে পারবে সেই জায়গায় মনোযোগী হওয়ার প্রয়োজন আছে এবং সন্দেহের উদ্বেগ তৈরি হয়েছে এবং উদ্বিগ্নতা তৈরি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শেখরুল আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হোসেন, আসতে চাই যে হাদির, আমরা শুরুতেই বলেছি হাদির এই প্রসঙ্গ বা অন্য কোনো একজন মানুষ বা কোনো প্রার্থী এই ধরনের অবস্থা নিয়ে আলোচনা করতে হবে গণমাধ্যমে বা এই প্ল্যাটফর্মে, সেটা আমরা প্রত্যাশা করি না। সোহরাব ভাই যেটি শুরুর দিকে বলছিলেন যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যে দু একটি আসনে বা জায়গাতে যে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনী খুব সক্রিয় ছিল, কোথাও নির্লিপ্ত ছিল, এই ধরনের প্রসঙ্গগুলো কি অপরাধীদের টার্গেট কিলিং এর প্রশ্নে সক্রিয় করছে? না, নিষ্ক্রিয়তা তো সবসময় করে। এর সঙ্গে যে প্রশ্নটি আসলো, সাহেব যেটা বললেন সেটাও কিন্তু আমলে নেওয়া উচিত। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানে বিজয়ী দলগুলোর মধ্যে এখনকার যে সম্পর্ক, পারস্পরিক টানাপোড়েন, বাদানুবাদ, এমনকি একে অপরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা, অমুক দল ক্ষমতায় গেলে সর্বনাশ হয়ে যাবে, অমুক দল ক্ষমতায় না যেতে পারলে সর্বনাশ হয়ে যাবে, এই মানসিকতা কিন্তু রাজনৈতিক মানে সামাজিক অস্থিরতা তৈরি করে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। আমরা পুরানো মানে কি বলে সাবেক বিতাড়িত ফ্যাসিবাদ, বিতাড়িত স্বৈরতান্ত্রিক শক্তি, তার বিরুদ্ধে লড়াই করব, কিন্তু সেই লড়াইয়ে নিজেরা কোন পক্ষে যাচ্ছে সেটাও বোধহয় চিহ্নিত করা দরকার। যেমন জানি না যে জামাত ইসলামের যে আমির যে বিবৃতিটা দিলেন, শোক প্রকাশ করলেন, সেখানে কিন্তু একটু মনে হয় যে হয়তো তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করেছেন কিনা। ভিন্ন মতের কারণে এরকম একজন প্রার্থী গুলিবিদ্ধ হবেন বা আক্রমণের শিকার হবেন, এটা মেনে নেওয়া যায় না, এটাই বলছেন তিনি। গ্রেপ্তারের দাবি করেছেন, এই মানে চিহ্নিত দ্রুত তদন্ত করে চিহ্নিত করার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। ভিন্ন মতের কারণে, ভিন্ন মতের বিষয়টি নিশ্চয়ই ইসের প্রসঙ্গ আসে না, বিতাড়িত শক্তির প্রসঙ্গে আসে না। তাহলে এখানে রাজনৈতিক বিভাজন বা রাজনৈতিক বৈরিতার প্রশ্ন আসে। রবিউল ভাই বললেন যে সব কিছুই ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক বিতাড়িত শক্তি যদি করতে পারে তাহলে কিন্তু আরও ভয়ের, যে তাহলে নির্বাচনটি সুষ্ঠুভাবে করা যাবে কিনা, জননিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। আবার অনেকগুলো, এটা যেমন ন্যাক্কারজনক ঘটনা, পুরনো ঢাকায় যে হত্যাকাণ্ড হলো, চট্টগ্রামের কথা তো বলাই হলো, এবং সেখানে একজন খুলনায় আদালত চত্বরে একইভাবে আদালত চত্বরে 2 জনকে হত্যা করেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে না, বিশেষ করে মোহাম্মদপুরে যুবদল নেতাকে হত্যা করেছে, মিরপুরে না কল্যাণপুর, যাই হোক মিরপুরে। আচ্ছা, সেখানে কিন্তু বেরিয়ে আসছে বা সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তারের বিরোধ, এবং পুরান ঢাকার ঘটনাও তাই। এখন এই ঘটনাগুলো যে দলের নেতাকর্মী, আমার মনে হয় তাদের দায়িত্ব স্বীকার করে
এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সবটাই কিন্তু সরকার করতে পারবে না। দলের অভ্যন্তরে যদি বিরোধ হয়, দুই দলের যদি মারামারি হয়, জি। সরকারের পক্ষে কিন্তু এটি বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এটা মানে ঘটনার পর তারা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, শাস্তি দিতে পারে, কিন্তু এটা থামানো তাদের পক্ষে কঠিন। এ কারণেই ভয় যে নির্বাচন পর্যন্ত 2 মাস সময় আছে, এর মধ্যে আরও এরকম এক হচ্ছে আবার এই বিভাজনের সুযোগ তো অপশক্তি নিতেই পারে। সুতরাং সবটা মিলে নিজেদের মধ্যে ঐক্যের কোনো নিজেদের বিকল্প মধ্যে নাই। ঐক্যের বিকল্প ঐক্যের নেই। কোনো বিকল্প নেই। ঐক্য সমঝোতা বা এক ধরনের ঐক্য মানে এক দল করা না, ঐক্য মানে রাজনৈতিক মানে দেশ এবং জনগণের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে নিজেদের মধ্যে একটা অবস্থান বজায় রাখা। আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা কেন থাকবে না? কেন থাকবে না, কেন থাকবে না? সৌরভ ভাই, অসংখ্য ধন্যবাদ। সাহেব মুস্তাফিজ, আসতে চাই আপনাদের অনেকেই, আপনিও বলেছেন আমার যতটুকু মনে পড়ে, যে আসলে তফসিল ঘোষণার পরে পরিস্থিতি পাল্টে যাবে। অর্থাৎ পরিস্থিতি বলতে আপনার এই ধরনের সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলোই আপনারা বুঝিয়েছেন, আমরা যতটুকু সেই সময় বুঝতে পেরেছি, আমরা আলোচনা করেছি গণমাধ্যমে, এবং এই ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ার প্রসঙ্গগুলো বলেছেন। এই ঝুঁকিগুলো যেটি সৌরভ ভাই কিছুটা ইঙ্গিত করলেন, যে ঐক্যের জায়গাতে ফাটল ধরা বা বিভাজন, তাহলে এই ফাটলটা ধরালো কে? ফাটলটা তো আমরাই ধরিয়েছি আর কি। তো রবি ভাই যেটা বললো, আমি যেটা বলছি, আমি মনে হয় ওনাকে বুঝাইতে পারিনি আমি কি বলছি। প্রথমত অবশ্যই প্রশাসনের নির্লিপ্ততা আছে, এবং ক্ষমতায় যাওয়ার লোভ, ইন এ সেন্স হচ্ছে যে আমার যেতেই হবে, আমি আপনার চরিত্র হনন করে, আপনাকে পার্সোনাল অ্যাটাক করে, যে কোনো ওয়েতে আমার যেতেই হবে ক্ষমতায়। আমি বুঝাতে চাই যে অবশ্যই একটা রাজনীতি দল যদি গঠন করেন, আপনার দায়িত্বের জায়গা থেকে আপনি সংসদে সাংসদ হবেন, আপনি আইন প্রণয়ন করবেন, আপনি জনপ্রতিনিধি হিসেবে সেই এলাকার উন্নয়ন বা সেখানে ভূমিকা রাখবেন, সে তো ডেফিনেটলি, কিন্তু সেটা যেন একটা হেলদি প্র্যাকটিসের মাধ্যমে হয়। আমি একই আসনে, আমি আমার ভিশনগুলো আমি মানুষের কাছে যেন বলতে পারি, আপনিও বলেন, জনগণ তখন চুজ করবে যে কাকে ভোট দিবে। কিন্তু আমি বলতে গেলে যদি আমাকে আপনি গুলি করতে নেন, বা আপনাকে মারতে নেন, বা ভয় দেখান, বা আমার লোকজন পোস্টার লাগাতে গেলে সেগুলো ছিঁড়ে ফেলেন, এই মেসেজটা আর কি আমরা চাচ্ছিলাম না। এটা মানে শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে আমি বলছি না, এটা জামাতের ক্ষেত্রেও হয়েছে। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই দেখবেন যে কোনোটা অন্তর্কন্দল, মানে একই আসনে হয়তো বিএনপির সম্ভব ভালো 2-3 জন ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে অন্তর্কন্দল হচ্ছে। আবার কোনো জায়গায় জামাতের লোকজনও, ওই যে ঈশ্বরদীর একটা ঘটনায় সেখানে গুলি করা হয়েছে জামাতের একজনের থেকে। আবার বিএনপির থেকে এই ঘটনাগুলো বেশি হচ্ছে। এখন বিএনপি নিজেদেরকে দায়িত্বশীল দল দাবি করে, বড় দল, সেই জায়গা থেকে দায়িত্বটা বেশি নিতে হবে। কারণ যখন আমরা মানে সোসাইটিতে বা আমাদের মাঠ পর্যায়ে এরকম প্র্যাকটিসটা যখন আমরা দেখাবো, তখন সত্যিকারের অর্থে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের যারা বাংলাদেশে রয়ে গেছে বা যারা এই অপচেষ্টাগুলো করছে, তারা সেই সুযোগগুলো নিতে সহজ হয়। কারণ আমার আপনার মধ্যে যদি কোনো ঝগড়াই না থাকে, বিবাদই না থাকে, তখন একজন আসলে কিন্তু জামাতের যে আমিরের কথাটা বললো, আমি কিন্তু ওইভাবে কিন্তু মন্তব্য তখন করতে পারবো না যে ভিন্ন মতের জন্য হয়তো তাকে মারা হয়েছে। কারণ আমি জানি যে আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, তাইলে হচ্ছে যে কেন ভিন্ন মতের জন্য কেউ মারতে পারে। আমাদের মধ্যে ঝামেলা আছে, আমাদের মধ্যে অনৈক্য আছে দেখেই অন্য কোনো শক্তি এসেও এই কাজ করলে তারপর এখানে রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে মানুষ সুযোগ নিতে পারছে, যেটা আসলে খুবই নোংরা। এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। তবে আমি আশা করব যে প্রশাসন 24 ঘন্টার মধ্যে, কারণ অলরেডি অনেকগুলো ফুটেজ বের হয়েছে, তাদের অবশ্যই এই খুনি কারা তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, এবং দৃষ্টান্ত বাংলাদেশে রাখতে হবে কিছু, যে এইভাবে কেউ পার পেয়ে যেতে পারবে। কারণ রিসেন্টলি যতগুলো ঘটনা ঘটেছে, মানে সবগুলাই মেসেজ দিচ্ছে যে হ্যাঁ, এগুলো সম্ভব, এটা করেন বা করো। তো এই জায়গাটা বন্ধ হইতে হবে, স্টপ হইতে হবে। জি, সাহেব মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম ভাই, আসতে চাই, যেটি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে সৃষ্টি হওয়া রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা কিংবা এই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন বা প্রচারণা আছেন, তারা দাঁড়াতেই পারছেন না, দাঁড়াতে গিয়ে নির্বাচনী প্রচারণায় হোঁচট খাচ্ছেন, অগণতান্ত্রিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই প্রসঙ্গটা বলছিল সাহেব মুস্তাফিজ, করণীয় কি? এই রকমের থাকলে নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব রয়েছে, এবং অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা রাজনৈতিক দল যদি ওই ধরনের অঞ্চল ভিত্তিতে চাপ প্রয়োগ করেন, কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সেই রাজনৈতিক দলেরও সংযম হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এটা রাজনীতি নয়, প্রতিযোগিতার অবাধ হতে হবে, সমান সুযোগ নিশ্চিত হতে হবে। আপনার সাথে আমার পার্থক্য হবে শুধু ভোটের, জনপ্রিয়তার পার্থক্য হবে, রায়ের ফলাফলে পার্থক্য হবে, বাকি আর কোনো জায়গায় পার্থক্য থাকবে না। আপনিও প্রার্থী, আমিও প্রার্থী, সম্মানও থাকা উচিত। তার সাহেব মুস্তাফিজের কথা তো শুনে আপনি শুনলেন, আমরাও শুনলাম, যে তারা তো মনে হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আছে, একটা ভয়ে আছে।
এর সমাধান আমার কাছে যদি আপনি চান না, না, কিন্তু বড় সমাধান- রাজনৈতিক দল হিসাবে বিএনপির করণীয় বেশি, সেই জায়গাটা তিনি না, বলছিলেন। বিএনপি তো ক্রমাগতভাবে করছে। তো আপনি বিএনপি অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর হামলা এরকমের দু একটি জায়গায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সে দায় অন্য রাজনৈতিক দলেরও কম না, বিএনপিরও দায় আছে, দায় সবারই আছে। কিন্তু এর ম্যাসিভ আকারে প্রভাব বিস্তার করতে চাচ্ছে, এটা তো আমি দেখছি না। এটা তো আপনি বলতেও পারবেন না যে এরকম কোথায় হচ্ছে। দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, তারপরও বিচ্ছিন্ন তো আছে। রাতারাতি পরিবর্তনটা, ওই প্র্যাকটিসটা নাই। এখনো তো চিন্তা করা হয় যে কিভাবে প্রশাসনকে নিজের প্রয়োজনে ব্যবহার করা যায়, ব্যবহার একবার করা। চলে যায়নি। রবি ভাই, শুনতে চাই। তার আগে একটা বিষয় আমি একটু বলছি, যেমন জামাতের আমির please. বলছেন যে ভিন্ন মতের কারণে এরকম হয়। তো হাদি তো স্বতন্ত্র প্রার্থী, ভিন্ন মত জামাত ইসলামের সাথেও তার রয়েছে, এবং তিনি প্রকাশ্যে জামাত ইসলামের যে রাজনীতি, তার অনেক ভুল ত্রুটি তিনি বলতেন, প্রতিবাদ করতেন এবং দ্বিমত করতেন, প্রকাশ্যে করতেন। তো এখন ভিন্ন মত কি কার সাথে আছে? ভিন্ন মত স্বতন্ত্র প্রার্থীর সব দলের সাথে আছে। আবার তার যে বক্তব্য, হাদি অত্যন্ত প্রগতিশীল বক্তব্য দিতেন। তিনি ধর্মভিত্তিক রাজনীতি অথবা রাজনীতিতে ধর্মের ব্যবহারের বিপক্ষেই ছিলেন এবং সোচ্চারও ছিলেন। তো এখন ভিন্ন মত হলে আমি কাকে ধরে নেব? সেই সন্দেহের ঊর্ধ্বে তো জামাত ইসলামও না, যদি আপনি সন্দেহই করেন। আর ভিন্ন মতকে যদি আপনি এখানে কারণ বলেন, তো তার তো বড় কারণ হতে পারে জামাত ইসলাম। যাই হোক, দায় চাপানো বক্তব্য দায়িত্বশীলদের না দেওয়াই ভালো। সোরাব একটা কথা বলছিলেন, মিরপুরে একটা কিলিং এর কথা, আভ্যন্তরীণ বিষয়ের কথা বলেছেন, এবং বলেছেন সন্ত্রাসীরা করেছে। এটা আভ্যন্তরীণ বিষয় না, ওখানকার পেশাদার চিহ্নিত সন্ত্রাসীরা করেছেন। ওখানে 4টে বাহিনী আছে, যারা একজন শীর্ষ সন্ত্রাসী দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদের বাহিনীর লোকজন করেছে স্বার্থের জন্য, চাঁদাবাজির জন্য আমাদের যুবদলের নেতাকে হত্যা করেছে। তিনি ওই অঞ্চলে, তার এক বন্ধুর দোকান ছিল, আরো কয়েকজন আত্মীয়ের দোকান ছিল, সেখান থেকে চাঁদা বন্ধ করে দেওয়ার কারণে তিনি হত্যার শিকার হয়েছেন। আরেকটা হচ্ছে টার্গেট কিলিং এর কথা, যেটা আপনি বলছেন। টার্গেট কিলিং কিন্তু খুব একটা পরিকল্পিত কিলিং। আপনি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আগে অবগত না হয়, তার পক্ষে এটা প্রোটেক্ট করাও কঠিন। আবার যিনি টার্গেট কিলিং হতে পারেন, তারও যদি একটা পর্যাপ্ত প্রস্তুতি বা সতর্ক না থাকেন, তিনি যে কোনো সময় কিন্তু টাফে পড়ে যেতে পারেন। এটা টার্গেট করে বিভিন্ন রকমের একাধিক পরিকল্পনা করে, তার পিছনে অর্থ যোগানদাতা থাকে, তাদেরকে প্রশাসনিকভাবে প্রোটেক্ট করতে পারে, সবকিছু বিবেচনা করে তারা করেন। যার ফলে এই জায়গাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উন্নত বিশ্ব অনেক কোনো সময় পারেনি। আপনি দেখবেন যেখানে আপনি 1 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে আসতে পারে, তাদের টেকনোলজি এবং অন্যান্য ব্যবস্থাপনা অত্যন্ত আধুনিক, সেখানেও কিন্তু এটা হয়ে যায়। রহস্য উদ্ঘাটনের সময় লাগে। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই যে একটা আবহ যাতে তৈরি না হয়, অর্থাৎ মানুষকে মেরে পার পাওয়া যায়, অথবা ধরেন মেরে পালিয়ে যাওয়া যায়, শনাক্ত হয় না, অথবা বিচারে আওতায় আনা যায় না, এই আবহ যাতে তৈরি না হয়। আরেকটা আবহ হচ্ছে রাজনৈতিক আবহটা যাতে এমন না হয়ে যায় যে আমরা দ্বন্দ্ব করব, দ্বিমত করব, বিজয়ী হওয়ার জন্য আমার মতো করে যা ইচ্ছা তাই করব। এটা যদি আমাদের এই বিজয়ী শক্তি, অভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ডেফিনেটলি অন্যরা সুযোগ নেবে। যেমন ধরেন, এখনই কিন্তু মিডিয়াতে বলার চেষ্টা করা হয় যে আমার আওয়ামী লীগের একটা ভোট আছে। আমি একটা বিশ্বাস করি না, আওয়ামী লীগের ভোট কোনো রাজনৈতিক দলের জন্য আজীবনের জন্য রিজার্ভ হয়ে থাকে। রাজনৈতিক দল আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ একটা পতিত ফ্যাসিবাদী শক্তি, তাকে কেউ পছন্দ করতে পারে না, তার 2-4 জন অনুসারী থাকতে পারে। জনগণ বিদ্যমান রাজনৈতিক শক্তি থেকে তার পছন্দের রাজনৈতিক শক্তি বা প্রার্থী বেছে নেবেন, এটাই ন্যায্য। কিন্তু বলা হয় যে আওয়ামী লীগের এরকম একটা আছে, আবার সেটাতে রাজনৈতিক দলগুলি অ্যাটেনশন দিয়ে ওই ভোটটা অনুকূলে নেওয়ার জন্য একটা ধরেন একটা প্রতিযোগিতা চলছে বলে, প্রতিযোগিতা যদি না বলে একটা কর্ম পরিকল্পনা বা একটা কৌশল নিচ্ছে সবাই, যে কিভাবে আমি একটু সম্পর্ক রেখে, অথবা ধরুন একটু কম সমালোচনা করে, অথবা স্থানীয় পর্যায়ে একটা সম্পর্ক তৈরি করে ওই ভোটটা পাই কিনা। এই মানসিকতাটাও রাজনৈতিক দলগুলি যদি অব্যাহতভাবে রাখে, ডেফিনেটলি ফ্যাসিবাদী শক্তি তারা আবার কিন্তু এই প্রতিশোধ নিতে সক্ষম হবে। এই প্রতিশোধ শুধু হাদির বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে, এবং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল এবং নেতাদের বিরুদ্ধে এটা কিন্তু নিতে সক্ষম হবে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, রাষ্ট্র সবাইকে এক হয়ে ফাংশন, এক হয়ে কাজ করতে হবে। সেগুলো অসংখ্য ধন্যবাদ। সাহেব মুস্তাফিজ আসতে চাই, সৌরভ আপনাকে একটু পরে শুনছি। সাহেব মুস্তাফিজ, এই যে আমাদের শরীফ ওসমান হাদী বিভিন্ন সময় তিনি যে রাজনৈতিক আদর্শ বা ধারণা ধারণ করেন, সেই প্রসঙ্গগুলো কথা বলতেন, কখনো কারো পক্ষে যেত, বিপক্ষে যেত। আজকে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে বড় রাজনৈতিক দলগুলোর মুখপাত্ররা যে কথা বলেছেন বা সিনিয়র নেতারা কথা বলেছেন, সেটি নিয়েও একটা ভিন্ন মতের একটা প্রসঙ্গ তৈরি হয়েছে। অর্থাৎ হাদী যে ভিন্ন মত ধারণ করতেন, তার এই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত এবং দোষারোপের সংস্কৃতি, এই জায়গা থেকে আসলে এই ঘটনাগুলো যাতে কোনোভাবে হারিয়ে না যায়, সেটি আমরা প্রত্যাশা করি। কিন্তু কি অপেক্ষা করছে বাস্তবতা নিরীক্ষে? অবস্থা তো যেটা বললাম যে ভালো দিকে তো যাচ্ছে না, পরিণতি আমাদেরও সেদিকে হয়তো বা যেতে হবে। এখন সার্বিকভাবে শুধু রাজনৈতিক দল বা প্রশাসন, তাদেরও আমি দায়িত্ব অবশ্য দিচ্ছি,
এবং আপনাদেরকে আমি দায় দিই, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, যারা সংবাদ মাধ্যমগুলোতে কাজ করছেন, আপনারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বয়ানকে নর্মালাইজ করা টাইপের দুই একজন লোকজনকে দেখা যাচ্ছে যে আমি টকশোতে দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে আর কি, হয়তো বা আপনার সাথে হয়নি, কিন্তু আমি বিভিন্নভাবে দেখতে পাচ্ছি 4-5 জন রেগুলার বেসিসে তারা নানাভাবে তাদের কিছু কিছু বয়ান উৎপাদন করছে, তাদেরকে প্রাসঙ্গিক করছে, তাদের ভোট ব্যাংক, তারা ইলেকশনে আসলে কিভাবে ইনক্লুসিভ হবে, না আসলে হবে না, এরকম কথাবার্তা রেগুলার বেসিসে বলে যাচ্ছে এবং এটা তাদের একটা এজেন্ডা এবং তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আস্তে আস্তে এই জায়গাগুলো নর্মালাইজ করতেছে এবং আমাদের মধ্যে যে বিভাজনের জায়গা, একে অপরকে গালিগালাজ করা, তুইতুকারি করা, সেই জায়গা থেকে একসময় জুলাই যে গণঅভ্যুত্থানের যেই জায়গাটা, যেই মানে অনারের জায়গাটা, সেটাও অনেক ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদেরকে সেই সম্মানটা নষ্ট করছি এবং তাদেরকে আস্তে আস্তে আমরা প্রাসঙ্গিক করার সুযোগটাও করে দিচ্ছি। তো সেই জায়গা থেকে রাজনীতিবিদদের যেরকম দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আপনারা যারা আছেন, মিডিয়া কর্মী যারা আছেন, সংবাদ মাধ্যমগুলো যারা আছে, স্পেশালি আমি প্রথম আলোতে কয়েকদিন আগে একটা জরিপ দেখলাম, আমি এখানে বুঝলাম না যে একটা খুনি, মানে একটা ফাজিল, একটা স্টুপিড মহিলা শেখ হাসিনা, তাকে সেই জরিপে কিভাবে আনতেছে। তার হচ্ছে সেই জরিপে রাখতে পারে যে তাকে মানে ফাঁসি কিভাবে দেওয়া হবে, কিভাবে এনে ফাঁসি দেওয়া হবে, এই জরিপ যে কতদিনের মধ্যে ফাঁসি দিতে হবে, তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী এত পার্সেন্ট লোক চায়, সে 1300 জনের মানে জরিপকে সে মানে 20-30% কি গোপালগঞ্জে যে ওনারা করছে, আমার তো এটাই লাগতেছে এখন। তো এই জায়গার দায়ভারগুলো তো আমাদের যারা দায়িত্বশীল আছে, প্রথম আলো তো একটা দায়িত্বশীল পত্রিকা, তারা যদি এরকম জরিপে এইরকম ন্যারেটিভ দেয়, তো এটা তো বাংলাদেশের মানুষের কাছে ভালো কিছু বয়ে আনবে না। এবং আমি যেটা বললাম যে টকশোগুলা থেকে শুরু করে আমি অনেকগুলো টকশোতে আমি প্রতিবাদ করছি যে ওনারা কেন এইভাবে কথা বলবে বা ওনারা কেন আনবে, কেউ মত প্রকাশ করতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে, তাদের এই সন্ত্রাসী এই গ্রুপের পক্ষে আসলে কোনো মত কেউ মানে উৎপাদন করতে পারবে না বাংলাদেশে। সেটা যদি করে তাহলে তাকেও সেই খুনের ভাগিদার হতে হবে। যে 1400 মানুষ মধ্যে একেবারে ঐক্য থাকতেই হবে। এই 1400 মানুষ খুন হয়েছে, তাহলে সেই রক্তের ভাগিদার তাদেরও হতে হবে। যেই এত হাজার হাজার মানুষ যারা আহত হয়েছে এবং 17 বছর ধরে বিএনপি, জামাত সহ ভিন্ন মতের যেসব মানুষ গুম খুন হয়েছে, এই রক্তের দায়ভারও তাদেরকে নিতে হবে। মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। সৌরভ ভাই, গণমাধ্যমের প্রসঙ্গটি নিয়ে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো সেটা যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা অথবা পরিচালনা করা সঠিকভাবে সেটা খুব কঠিন, কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জরিপ করেছে, এগুলো কি এর ফলাফল উদ্দেশ্য প্রণোদিত? এবং সাইদ মুস্তাফিজ একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি তো সিনিয়র মানুষ, গণমাধ্যমে দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে আছেন। আচ্ছা, তার আগে আমি বলি যে হাদির উপর এই যে হাদির গুলিবিদ্ধ হওয়া বা তার উপর যে আক্রমণ, এর যে প্রতিক্রিয়া, আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। সব রাজনৈতিক দল প্রথমত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তবে আরেকজনকে দেখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছে, কিন্তু এই যে তাদের যে কি বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাদের যে ক্ষোভ, ঘৃণা, ধিক্কার, এটা কিন্তু এই রাজনীতির যে ধারা চলছে, যে বিভাজন চলছে, সেটাকে প্রশমিত করতে পারে বলে আমি মনে করি। হ্যাঁ, আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনুভূতিটা থাকবে। আর ভোটের রাজনীতিটা এমন, এটি খুবই কঠিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন সাহেবের বোধহয় আজকেই বিবৃতি ছিল যে একটি দল, সালাউদ্দিন সাহেবের সম্ভবত, একটি দল আওয়ামী লীগ বা পুরো ফ্যাসিবাদ সম্পর্কে কিছু বলছে না, ভোট পাওয়ার জন্যে, তাদের ভোট, সমর্থকদের ভোট পাওয়ার জন্যে। আবার জামাতের পক্ষ থেকেও এই ধরনের, একই ধরনের। তা এই যে পাল্টাপাল্টি, যেটা সাইফও বললেন, বলছে যে আপনারা যখন এই ভোটের হিসাব নিকেশ করেন, তখন তো পরিত্যক্ত ফ্যাসিবাদী সুযোগটা পায় এবং তারা প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমরা মুখে যতই বলি প্রাসঙ্গিক করব না, কিন্তু প্রাসঙ্গিক তখনই হয় যখন একে অপরকে অমুকের দোসর বলা হয়, অমুকের দালাল বলা হয়, অমুকের সহযোগী বলা হয়। এবং সম্প্রতি তো একটা, এটাতে খুবই ই করলেন যে আওয়ামী লীগের যে এত নেতা পালিয়ে ভারতে যেতে পারলেন এবং তার কোটি কোটি টাকার বিনিময়ে, তাহলে আপনার অভ্যুত্থানের যে চেতনা, অভ্যুত্থানের যে মূল্যবোধ, তো সেখানেই তো বিনষ্ট হলো। আপনি একজন আপনার সহযোদ্ধা, আপনার ভাইকে, আপনার বন্ধুকে হত্যা করেছে, আপনার সহযোদ্ধাকে হত্যা করেছে, আর তাকে আপনি অর্থের বিনিময়ে পালাতে যে সুযোগ করে দিলেন। এরপর তো তাকে যখন আপনি বলবেন যে এই খুনিদের কোনো মানে পুনরাবির্ভাব আমরা ঠেকাবো, সেটা তো মানুষ বিশ্বাস করবে। মানে গণমাধ্যমের যে প্রসঙ্গ, যেটি জানেন হয়তো, আমি এই মুহূর্তে প্রথম আলোতে
মানে আমি দেখি না, না, আপনাকে ইঙ্গিত করে বলেনি, আমি না, সামগ্রিকভাবে যদি- প্রশ্নটি না, করছি। ও আচ্ছা, না, আমি বলছি এই কারণে তাহলে ভুল হবে। তারপরও আমি মনে করি প্রথম আলোর এই জরিপ নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে পক্ষে বিপক্ষে। এখন কোনটা প্রাসঙ্গিক বা কোনটা পুনর্বাসন এটার কিন্তু বিতর্ক আছে। আওয়ামী লীগের যারা সমর্থক তারা বলে যে সেখানে জামাতকে সমর্থন দিয়েছে 36%, আওয়ামী লীগের 7%। বলে এটা কিভাবে হয়? এটা হচ্ছে এক ধরনের সমালোচনা। সাহেব যেটা বললেন আর এক ধরনের সমালোচনা, যে তাদের প্রাসঙ্গিক। হ্যাঁ, যে কোনো জরিপে জরিপকারী বা জরিপ প্রতিষ্ঠান কি বের করতে চায় সেটা একটা বিষয়। এখন যদি বলেন যে আপনি কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, তখন হচ্ছে উত্তরদাতার স্বাধীনতা থাকে যে তিনি তার নাম বললেন। আর যদি আপনি বলে দেন যে ক খ গ ঘ এর মধ্যে কাকে আপনি পছন্দ করেন, তখন হয় না বলতে হয়, না হলে হচ্ছে 5 জনের মধ্যে একজন আসে। তার জরিপ নিয়ে আমি বলছি, যেহেতু এই জরিপটা নিয়ে পক্ষে বিপক্ষে বেশ সমালোচনা, হয়তো জরিপের মূল উদ্দেশ্য কিন্তু যে আগামী বাংলাদেশ কেমন চাই আর এই সরকারের সাফল্য ব্যর্থতা। সেক্ষেত্রে সাফল্য ব্যর্থতা মাঝামাঝি, কারণ প্রধান বড় দাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, জি। নিরাপত্তা, নাগরিক ব্যাপারে নিরাপত্তা বা জননিরাপত্তার ব্যর্থতা আছে। কিন্তু প্রসঙ্গগুলো অন্য গুরুত্ব দিতে মত হবে। প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতার ব্যাপারে তারা ইতিবাচক, বা অনেক ক্ষেত্রে তারা সংস্কার জুলাই সনদ বা যে একটা পরিকল্পনা করেছে সে ব্যাপারে ইতিবাচক। তা আমি একেবারে পুরোপুরি আমি এটাকে এভাবে দেখতে চাই যে গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পূর্ণ। জি, সৌরভ ভাই, অসংখ্য ধন্যবাদ। শেখর বেলম ভাই, আসতে চাই যে আপনি এবং সাহেব মুস্তাফিজ আপনারা দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই প্রস্তুতি আমরা জানি। তো এই জায়গা থেকে এই ধরনের পরিস্থিতি, প্রার্থীদের মধ্যে যে আতঙ্ক আছে, প্রার্থীদের নেতাকর্মী সমর্থকদের মধ্যে যে জন অংশগ্রহণের প্রশ্নে যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, নির্বাচন কমিশনের কাছে কি প্রত্যাশা করেন? নির্বাচন কমিশনকে আরো দৃঢ় হতে হবে, প্রার্থী ভোটার এদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং সেটা রাষ্ট্র করবে নির্বাচন কমিশনের ডিমান্ড অনুসারে। এবং রাষ্ট্রেরও দায়িত্ব আছে, সবারই দায়িত্ব আছে। প্রার্থী অনিরাপদ বোধ করবে না, ভোটার যারা আছে তারা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র, এটা কিন্তু তার দায়িত্ব। এবং সেটা করার জন্য যা যা করা তাই করতে হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে ঢেলে সাজাতে চেয়েছেন এবং তাদের যে সক্ষমতা এবং তাদের যে সংখ্যা, সেটা যদি নির্বাচন কমিশন এবং সরকার সঠিকভাবে ব্যবহার করতে পারে, আমার ধারণা হচ্ছে যে চ্যালেঞ্জ নিতে পারবে। আর রাজনৈতিক দলগুলি তো সহযোগিতা আছে। হ্যাঁ, ফ্যাসিবাদী শক্তি একটা আছে, তারা যে কোনো মূল্যে বানচাল করতে চাবে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক দল, জনগণ এবং প্রশাসন সবাইকে সজাগ এবং সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার রাষ্ট্রের জন্য প্রয়োজন। ফ্যাসিবাদী শক্তি সেটা চায় না, তার কারণ তারা এই রাষ্ট্রটাকেই চাচ্ছে না এই মুহূর্তে। কারণ এই রাষ্ট্র এখন আর তাদের বাসযোগ্য না। এই রাষ্ট্র এখন ফ্যাসিবাদী শক্তিকে ধারণ করছে না, যার ফলে এই রাষ্ট্র এখন আর ফ্যাসিবাদী শক্তি চায় না। মানে বিনষ্ট করাই তাদের উদ্দেশ্য, বিনষ্ট করা, বিধ্বস্ত করা, অকেজ করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। সাইদ মুস্তাফিজ বলছিলেন 1400 মানুষ হত্যা হয়েছে, সেটা শুধু জুলাই আন্দোলনে, কিন্তু আপনি বিগত 17 বছরও দেখেন কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে, কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে। তার মানে কি, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা হচ্ছে গণহত্যাকারী একটি গোষ্ঠী। এখন তাদের তো বিচার হতেই হবে, এবং তারা রাজনৈতিকভাবে পরিত্যক্ত হয়েছে এবং সেটা থাকতেই হবে। ফ্যাসিবাদী শক্তি কোনো রাজনৈতিক শক্তি না, মাথায় রাখতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, যে আওয়ামী লীগের ভোটের কথা বলা হয়, বিগত 3টি নির্বাচন 14, 18, 24 আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করেও 5% ভোট কাস্ট করতে পারেনি। তো ফ্যাসিবাদী শক্তির ভোটার কই? যারা সেখানে গলাবাজি করছে যে আওয়ামী লীগের ভোটাররা কোথায় যাবে, তারা আওয়ামী লীগের ভোটার পান কই? রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করেছে, সরকারি কর্মকর্তাদেরকে ভোট দিতে বাধ্য করেছে, স্কুল কলেজের অন্যান্যদেরকে বাধ্য করেছে, পুলিশ নিজে গিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসে ভোট দেওয়ার জন্য। কিছু আছে ওই প্রবাসী যারা, ওরা হয়তো বা পোস্টাল ব্যালট ভোট দিতে পারবে। আচ্ছা, সেই জায়গা থেকে যদি যান 5% ভোট কাস্ট হয়নি বিগত 3টে নির্বাচনে, পরিসংখ্যান বলছে, তো সেখানে আপনি, আর তারপর তারা তো পতিত হয়েছে, তাহলে আপনি ফ্যাসিবাদী শক্তির ভোটটা পাচ্ছেন কোথায়? যারা আশা আমি দেখছেন, আবারও আপনাকে কোন বলি, আশায় আশান্বিত হয়ে আশা দেখছেন? কোনোদিন কখনোই পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী শক্তির পক্ষে মানুষ থাকেনি। জি, তার কিছু দোসর থেকেছে, দোসরকে ভোটার হিসেবে কাস্ট করা জি। যাবে না। রবিল ভাই, শেষ মন্তব্য পরে শুনছি। সাহেব মুস্তাফিজ, আমরা শেষ করব, শেষে কি বলবেন? সেটাই বলতে চাই যে এই মানে 17 বছর সহ জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রত্যেকের যে ভূমিকাগুলো ছিল সেগুলোকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনা, তাদেরকে নাহলে আসলে সমস্যা। কারণ আপনি নিজেও জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ওই সময়টায় কিভাবে আওয়ামী লীগ যারা যেসব শিক্ষকরা করতো নেক্কারজনকভাবে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদেরকে ব্রাশ ফায়ার করার মতো কথা বলেছিল এবং তারা পুরোপুরি মানে চেষ্টা করেছে সে সময় ছাত্রদের বিপক্ষে থেকে ছাত্র হত্যাতে মদদ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করা। এবং আমরা জানতে পারছি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যুক্ত হচ্ছে, মিটিং করছে। শুধু শিক্ষক না, সাংবাদিক, মিডিয়া কর্মী, চিকিৎসক, প্রত্যেকটা সেক্টরে তাদের যেসব লোকজনকে তারা সফটলি রেখেছিল তারা আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে বিভাজিত করার জন্য। তাদের বিপক্ষে ঐক্যবদ্ধভাবে আসলে আমাদের সবাইকে থাকতে হবে। সাহেব মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। সোহরাব ভাই, শেষ মন্তব্য। না, লড়াই সংগ্রামে যারা ঐক্যবদ্ধ ছিল, কেন গত 15-16 মাসে কেন তারা এত বিভাজিত হলো? এবং বিভাজনটা অবশ্যই ভিন্ন দল বিভাজন থাকবে, কিন্তু বৈরিতায় পরিণত হলো। এটাই হচ্ছে ফ্যাসিবাদী শক্তির পুনরাবির্ভাবের একটি কি বলে একটি ঝুঁকি তৈরি করে। জি। এ ব্যাপারে রাজনৈতিক দল, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো সজাগ থাকবে আশা করি। আর নির্বাচন ভোটের হিসাব নিকাশে একমাত্র হিসাব না হয়, নীতি আদর্শ এবং যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশের আলোকে সেই রায় প্রতিফলিত। শহীদেরা যে ধন্যবাদ বাংলাদেশ শেখ গড়ার রুবেল জন্য আলম ভাই। জীবন দিয়েছেন, সোহরাব ভাই, সেই অসংখ্য বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেখ রুবেল ভাই। ঐক্য আর প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে রাজনীতি এবং সৌহার্দ্যপূর্ণ আপনার হচ্ছে নির্বাচন এবং দ্বিমত, এটা থাকতে হবে। বাট পাশাপাশি জাতীয় স্বার্থে আমরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকব। অবশ্যই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে দল, ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে। সেটা করতে পারলে সেটা করতে পারলে আমরা সফল হব। শেখ রুবেল আলম, এস এম সাহেব।